স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশি পণ্যে শুল্ক শতকরা ৩৫% থেকে কমিয়ে ২০% নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে শেখ হাসিনার ফিরে আসা ঠেকাতে হবে বললেন ফখরুল। ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির কার্যক্রম সীমিত করায় নষ্ট হল বিপুল খাদ্য সামগ্রী। এবারে বিস্তারিত। বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক শতকরা ৩৫% থেকে কমিয়ে ২০% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন শুল্ক হার ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে সেই দেশগুলোর ওপর চড়া হারে পারস্পরিক শুল্ক চাপানোর কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার পর ১ আগস্ট থেকে নয়া শুল্ক নীতি কার্যকরের ঘোষণা দেয় হোয়াইট হাউস। ঘোষিত শুল্ক নীতি অনুযায়ী বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫% পাল্টা শুল্ক আরোপ করেছিল মার্কিন প্রশাসন। সে হিসাবে শুল্ক ১৫% কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির আগে দেশটিতে বাংলাদেশি পণ্যে গড়ে ১৫% শুল্ক ছিল। সে হিসাবে শুক্রবার থেকে বাংলাদেশকে বর্তমানের গড় ১৫% ও নতুন পাল্টা শুল্ক ২০%, অর্থাৎ মোট ৩৫% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $৮৪০ কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার মধ্যে বড় অংশই হল তৈরি পোশাক। পূর্ব নির্ধারিত মানের চেয়ে ১৭% কমে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০% পাল্টা শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও ছিলেন। তিনি জানান, সম্ভাব্য ৩৫% পাল্টা শুল্ক এড়াতে সফল হয়েছে ঢাকা। এটা দেশের পোশাক খাত ও এ খাতের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বাংলাদেশ সহ শুক্রবার অন্তত ৬৮টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যে পারস্পরিক শুল্ক ধার্য করা হয়। এর মধ্যে উপমহাদেশে সবচেয়ে কম শুল্ক দিতে হচ্ছে পাকিস্তানকে। দেশটির জন্য ১৯% শুল্ক নির্ধারণ করা হয়। এছাড়া ভারতের জন্য ২৫%, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের জন্য ২০% এবং আফগানিস্তানকে ১৫% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। সর্বোচ্চ শুল্ক নির্ধারণ করা হয়েছে সিরিয়ার জন্য ৪১%। আরও ৪ দেশের সঙ্গে চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। চীনের সঙ্গে চুক্তি হলেও এখনো আলোচনা শেষ হয়নি। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কের হার শতকরা ৩৫% থেকে কমিয়ে ২০% করতে পারা অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সাফল্যের প্রমাণ বলে মনে করেন অর্থনীতিবিদ ও গবেষক মাহফুজ কবির। আজ দীপ্ত টিভিকে কথা বলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক যে ২০% ধার্য করা হয়েছে সেটি একটি মাইল ফলক। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে যে বাণিজ্য আলোচনা বা দর কষাকষি হয়েছে তার মধ্যে এটি একটি বড় দৃষ্টান্ত যে বাংলাদেশ এটা অর্জন করেছে এবং যেটি বাংলাদেশের যে সমস্ত প্রতিযোগী দেশ রয়েছে, বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের মোটামুটি কাছাকাছি আছে এবং বাংলাদেশের চাইতে ভারতের যে শুল্ক সেটি বেশি। তো এই কারণে দেখা যাবে কি যে বাংলাদেশ ভারতের তৈরি পোশাকের বাজারে কিছুটা হয়তো দখল করতে পারবে যদি ভালোভাবে বাংলাদেশ চেষ্টা করে। আর একটা বড় সমস্যা রয়েছে এখানে, সেটি হলো যে যে শর্তগুলো আসলে আরোপ করা হয়েছে এর মধ্যে যেটি শোনা যাচ্ছে যে বাংলাদেশের পণ্যগুলোর জন্য, বিশেষ করে যে
বাংলাদেশের আরএমজির মধ্যে যে ওভেন গার্মেন্টস সেটি কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং সেখানে যে 40% মূল্য সংযোজন সেটা কিন্তু অনেকটা কঠিন হবে। তো টেকনিক্যাল সাপোর্টটা আসলে এখন ইনশিওর করাটা খুব জরুরি। আওয়ামী লীগের রাজনীতি ও দলটির সংস্কৃতি যদি নিশ্চিহ্ন করা যায় তাহলে দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পাবে, এমনটাই বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই শেখ হাসিনা যাতে আর ফিরে আসতে না পারে তা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আজ ঢাকায় দলীয় সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বীর সন্তানদের স্মরণে রাজধানীর উত্তরায় শুক্রবার সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা। তারা সব হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কিন্তু পানি বিস্কুট খাওয়াই অনেক পরে প্রথমে সে যারা আহত হয়েছিল এই আন্দোলনে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যায়। এরকম দেশ আমরা যেন না দেখতে পাই, আমাদের সন্তানের বিনিময়ে আমরা ভালো রাষ্ট্র। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখন চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টরা, হাসিনারা যারা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে, তারা আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। দেশকে এগিয়ে নিতে নির্বাচন ও নির্বাচিত সংসদের কোনো বিকল্প নেই বলেও মনে করেন বিএনপি মহাসচিব। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কের হার শতকরা 35 থেকে 20 ভাগে নামিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি কোনো বাধা দেখছে না বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাষ্ট্র গঠনে ঐক্যমত্যের আশা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন বিএনপি নেতারা। এ সময় হেফাজত সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি নেতারা। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ সংক্রান্ত অনেক সুপারিশের বিষয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিমত নেই। নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপির এই দুই জ্যেষ্ঠ নেতা। সবার ঐক্যমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন।
জুলাই আর্টওয়ার্ক ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ২৪ জুলাইয়ে দেয়ালগুলো প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। বিকেলে রাজধানীর বিজয় সরণিতে জুলাই আর্টওয়ার্ক এর উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ মাহমুদ আরও বলেন, ফ্যাসিবাদের আমলে মানুষ যেভাবে শোষণ ও নিপীড়নের শিকার হয়েছে, এসব গ্রাফিতির মাধ্যমে জনগণ তা দেখতে পারবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত শেখ হাসিনা সরকারের বিভিন্ন অন্যায় অনিয়মের অভিযোগে গ্রাফিতি আঁকা হয়েছে। 16 বছরের যে ইতিহাস সেখানে করা হয়েছে। কেউ যদি গাড়ি দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা পিলার দেখে দেখে যায়, তাহলে সে একেবারে রিলেট করতে পারবে যে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত সময়টা আমার স্মৃতিপটে এসে উঠবে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য, মানুষ যেন ভুলে না যায়, এবং সেই জায়গা থেকে এটা একটা দায়বদ্ধতার জায়গাও। গান যে প্রতিবাদের ভাষা হতে পারে তা আরেকবার প্রমাণিত হয় ২৪ জুলাই আন্দোলনে। রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য ব্যান্ডের শোনো মহাজন গানের প্রতিটি শব্দ যেন স্লোগানের মতো ছড়িয়ে গিয়েছিল, অনুপ্রেরণা জুগিয়েছিল ছাত্র জনতাকে। গানটি ইতিহাসের অংশ হয়ে গেছে বলে মনে করেন ব্যান্ডটির সদস্যরা। গানের বাণী যখন চিরন্তন হয়, তখন তা কালজয়ী হয়ে ওঠে। শোনো মহাজন, আমি নয়তো একজন, শোনো মহাজন, আমরা অনেকজন। শোষকের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের এই হুঙ্কার, শূন্যের এই গান তারই অনন্য উদাহরণ। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? 2014 সালে প্রকাশিত ব্যান্ডটির চতুর্থ অ্যালবাম ভাগর গান এটি। 10 বছর পর ২৪ আন্দোলনে প্রতিবাদের ভাষায় রূপান্তরিত হয় গানটি, যা কাঁপিয়ে দেয় স্বৈরাচারের সিংহাসন। শোনো মহাজন জায়গা করে নেয় সামাজিক মাধ্যম, দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে। এই গানটির কথা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছিল অত্যন্ত প্রাসঙ্গিক। সেজন্যই উত্তাল সেই দিনে সাধারণ মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল বলে মনে করেন শূন্যর সদস্যরা। গানটা ইন্সপায়ার করেছে বিকজ লিরিক্সটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পল। শাহান ভাই যেটা লিখেছে, এটা একটা স্ট্রাগল আর ইনইকুয়ালিটির থিমে, আর মানুষজন আই গেস ইমোশনালি এটা কানেক্ট করতে পেরেছেন। যখন এই জুলাই মুভমেন্ট ওয়াজ হ্যাপনিং, আমরা নিজেদের থেকে কোনোদিন আমরা পুশ করিনি যে গানটা নিয়ে মানুষজন যাক ছুটে বেড়া। মানুষজন অর্গানিকলি পিক আপ করেছে অ্যান্ড দে র্যান উইথ ইট। চলতি বছর শোনো মহাজন প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে পরিবেশিত হয়। এই জুলাইতেও বিভিন্ন আয়োজনে গানটির মাধ্যমে স্মরণ করা হয় সেই উত্তাল দিনগুলো। আমাদের এই গান শোনো মহাজন যে হিস্ট্রির একটা সিগনিফিকেন্ট পার্ট হয়ে থাকবে, দিস মেক্স আস ফিল রিয়েলি অনার্ড। গানটি রচনার প্রেক্ষাপটের গল্প শোনান শূন্যর এই সদস্য। ইনিশিয়ালি আমাদের থটটা ছিল আমরা একটা ইন্সপায়ারিং একটা গান করব, একটু রক্ত গরম হবে, বেসিক্যালি যেখানে একটা অপারেশনকে এগেইনস্ট করে কোনো কথা বলা হবে। 2007 সালে গঠিত হয় ব্যান্ড শূন্য। দীর্ঘ পথ চলায় 5টি একক অ্যালবাম ও অনেকগুলো সিঙ্গেল প্রকাশ করে দলটি। তবে শোনো মহাজনের অর্জন তাদের নতুন পরিচয় দিয়েছে বলে মনে করেন সদস্যরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় স্বার্থ নিরাপত্তার কারণে বাংলাদেশের ব্যাপারে ভারত বিশেষভাবে মনোযোগী বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পার্লামেন্ট লোকসভায় বর্ষাকালীন অধিবেশনে জয়শঙ্কর বলেন, ঢাকার উপর দিল্লি নিবিড়ভাবে নজর রাখছে। অধিবেশনে বিজেপির এক সদস্যের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আফগানিস্তান ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য ইউএসএআইডির বরাদ্দ করা বিপুল খাদ্য সামগ্রী ধ্বংস করা হবে, কারণ এগুলো নষ্ট হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির কার্যক্রম সীমিত করার ঘোষণা দেওয়ায় কোটি কোটি ডলারের খাবার গুদামে পড়েছিল। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসআইডি বন্ধ করার সিদ্ধান্ত নেন। 1 জুলাই থেকে ইউএসএআইডি বৈদেশিক সহায়তা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে এই সংস্থার ত্রাণের খাদ্য সামগ্রী যা মজুদ ছিল তা এখন পড়ে আছে গুদামে।
মে মাসে রয়টার্স জানায় 60,000 টনের বেশি খাদ্য সামগ্রী গুদামে আছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল রিগাস সম্প্রতি জানান, দুবাইয়ের একটি গুদামে জুলাইয়ের আগেই এই খাদ্য সামগ্রীর মেয়াদ শেষ হয়ে গেছে। ইউএসআইডির দুটি মেমো এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জুনের শেষ পর্যন্ত 622 টন বিস্কুট রক্ষা করতে সক্ষম হন, যেগুলো পাঠানো হয় সিরিয়া, বাংলাদেশ ও মিয়ানমারে। কিন্তু বাকি প্রায় $8 লাখ 496 টন বিস্কুট পচে গেছে। আল জাজিরা বলছে, নষ্ট হয়ে যাওয়া খাবার দুবাইয়ের ল্যান্ডফিলে ফেলা হবে অথবা পোড়ানো হবে। এর জন্য খরচ হবে $1 লাখ। এসব খাবারের মধ্যে ছিল পুষ্টি সমৃদ্ধ গমের বিস্কুট। জরুরি পুষ্টির উৎস হিসেবে বিশেষ করে শিশু ও দুর্বল ব্যক্তিদের জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। ডেমোক্র্যাট সিনেটর বলেন, এই বিষয়টি মার্চে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানানো হয়েছিল। তারপরও কোনো পদক্ষেপ নেয়নি ট্রাম্প প্রশাসন। সরকারি তথ্য অনুসারে 2024 সালে যুক্তরাষ্ট্র বিদেশে মোট $61 বিলিয়ন সহায়তা দিয়েছে, যার অর্ধেকের বেশি দেওয়া হয় ইউএসএআইডির মাধ্যমে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি বেড়েছে অন্তত 20 টাকা। পিছিয়ে নেই কাঁচামরিচও। প্রকারভেদে 160 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দামও। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তাদের ভিড়। সকালে বৃষ্টি শুরুর আগেই বাজার করতে আসেন ক্রেতারা। তবে বাজারে এসেই অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে তাদের। বৃষ্টির অজুহাতে সব পণ্যের দামই চড়া। কয়েকদিন আগেও 50-55 টাকা কেজিতে বিক্রি হয়েছে পেঁয়াজ। শুক্রবার বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে। আদার দাম কিছুটা বাড়লেও স্বাভাবিক রয়েছে আলু ও রসুনের দাম। আদা আগে ছিল 120-30, অনকা আদা কিনো লাগে 180 টাকা, 170 টাকা, 200 টাকা, 190 টাকা এরকম বিক্রি করি। এক এক জায়গায় এক এক রকমের দাম নেয়, যার থেকে যেরকম নিতে পারে। কোনো একটা নির্দিষ্ট একটা সরকার বাজার রেটও নাই। পিছিয়ে নেই কাঁচামরিচ। পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজি প্রতি। দেশিটা ওটা 160, আর যেটা ইন্ডিয়ান এটা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কাঁচামরিচ ছিল 170 টাকা 60 টাকা কেজি। এই সপ্তাহে 200 টাকা 220 টাকা কেজি পর্যন্ত কাঁচামরিচ কিনতে হচ্ছে। শুধু পেঁয়াজ কিংবা কাঁচামরিচ নয়, বৃষ্টি বন্যার অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বেগুন 80 টাকা, শসা 100 টাকা, পটল, কচুমুখী, ঢেঁড়স 60 থেকে 70 টাকা কেজি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। দাম নিয়ন্ত্রণে নেই বলে অভিযোগ ক্রেতাদের। বেগুন 80 টাকা কেজি আর শসা দেশিটা 100 টাকা কেজি। আগে যদি দেখা যাচ্ছে যে আগের সপ্তাহে আমি 500 টাকায় বাজার করছি 700 টাকা, এবার 1000 টাকার মতো লাগতেছে। তো তাতে মোটামুটি তো আমাদের এটা ব্যয়বহুল না। হঠাৎ করেই বেড়েছে দেশি মসুর ডালের দাম। 20 টাকা বেড়েছে কেজি প্রতি। চালও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। দাম বাড়ছে আবার দেশি মসুর ডাল 1 কেজিতে বাড়ছে 20 টাকা। দেশি মসুর ডাল ছিল 130, এখন 150 টাকা বিক্রি হচ্ছে। বাজারে ইলিশ মাছ ওঠায় অন্য মাছের দাম কিছুটা কমেছে, তবে ইলিশের দাম অনেক চড়া। 1 কেজি আকৃতির ইলিশ 2500 টাকায় বিক্রি হচ্ছে। 1 কেজি 200-300 গ্রামের 2500 টাকা কেজি, 1.5 কেজির 3000 টাকা কেজি। আমি নিজেও ইলিশ নিতে আসছি, বাট রেট দেখে আজকে নিলাম না। আমি ছোট ছোট মাছ 1000 টাকা করে কেজি যাচ্ছে, যেটা হয়তো 600 টাকা ছিল। বাজারে সবকিছুর দাম ঊর্ধ্বগতির হলেও স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ। ফলে কমছে না ভোগান্তি। 2022 সালের প্রথম দিকের উন্নয়ন শুরু হয়। 2 থেকে 3 মাসের মধ্যে নতুন প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। 2022 সালে 33 কোটি টাকা ব্যয়ে 4 মাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত 2.25 কিলোমিটার রাস্তার কিছু অংশে কাজ হয়, কিন্তু বেশিরভাগ নির্মাণ কাজ ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে। টাকা হাতে না পাওয়া পর্যন্ত জমি ছাড়তে নারাজ মালিকরা। এই হিলি থেকে, এই স্থলবন্দর থেকে সরকারের রাজস্ব খাত থেকে কোটি কোটি টাকা রাজস্ব খাত করতেছে। সেই তুলনা থেকে আমরা এই হিলিবাসী উন্নয়নের দিক থেকে একেবারে পিছিয়ে। বন্দরের অনেক সড়ক খানাখন্দে ভরা, এতে দুর্ভোগে পড়েছে পথচারীরা। সামান্য বৃষ্টি হলে ভোগান্তি চরমে ওঠে, আর শুকনো মৌসুমে থাকে ধুলার রাজত্ব। মাঝে মাঝে দেখবেন যে মালবাহী গাড়ি এখানে ওই এক্সেল ভাঙে পড়ে আছে,
এটা প্রতিনিয়ত ঘটনা। একবারে অনুপযোগী রাস্তা, এই রাস্তা চলাচলের তো যোগ্যই না। এই রাস্তাঘাটগুলো চলাচল করতে গেলে মানে খুব কষ্ট হয়ে যায় আমাদের। এতটা কষ্ট, গাড়ির পার্টসের এমনিতেই তো দাম বেশি, পার্টস তো কিনতে কিনতে আমাদের অবস্থা খারাপ। খালি আমার না ইস্কা ভ্যান থেকে শুরু করে যে ছোট ছোট গাড়িগুলো আছে এগুলা তো মনে করেন যে প্রতিদিনই তো ভাঙছে। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পের টাকা হিলি ঘোড়াঘাট সড়কে দেয়া হয়েছে, জানালেন এই কর্মকর্তা। আমরা মনে করি যে আগামী 2-3 মাসের মধ্যে এই প্রকল্পের যে ডিপিপি, সেই ডিপিপিটা সংশোধন হবে এবং সংশোধন হইলে আমরা তখন হিলি এলাকার ভূমি অধিগ্রহণের যে টাকাটা, সে টাকাটা আমরা পরিশোধ করতে পারবো। এরপরে আমাদের এই অংশের কাজটা শুরু হবে। ভূমি অধিগ্রহণ জটিলতা দ্রুত কাটিয়ে দিনাজপুরের হিলির এই সড়কটির নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয় ও বন্দর ব্যবহারকারীদের। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক শ্রদ্ধা, ভালোবাসার চোখের জলে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে চিরবিদায় জানালো নিউ ইয়র্ক। বর্ণাঢ্য অন্তিম যাত্রার মাধ্যমে এই বীরকে বিদায় জানায় সেখানকার বাসিন্দারা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিদারুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়। ব্রঙ্কসের পার্ক চেস্টারে জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। পরে তাকে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয়। তাকে দাফনের উদ্দেশ্যে নেওয়ার পথে অনেক মানুষ ও পুলিশ সদস্যরা রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায়। গত সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় 36 বছর বয়সী পুলিশ অফিসার দিদারুল ইসলাম সহ 4 জন নিহত হন। সৌদি আরবে নারী চালকদের দিয়ে সেবা আনছে উবার। তবে শুধুমাত্র নারীরাই এই সেবা নিতে পারবেন। এর মাধ্যমে নারীর যাতায়াত আরও নিরাপদ হওয়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবেন বলে মনে করে উবার। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদিকে আধুনিকায়নে নানা পদক্ষেপ নিচ্ছেন। এর অংশ হিসেবে 2018 সালে সৌদি সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। এই সিদ্ধান্তের 7 বছর পর দেশটিতে নতুন চমক নিয়ে আসছে বহুজাতিক পরিবহন সংস্থা উবার। দেশটিতে এবার নারী চালকদের নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে এই নারী চালকদের সেবা শুধুমাত্র নারীরাই নিতে পারবেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের নতুন এই কার্যক্রম সৌদিতে শুরু হবে। পর্যায়ক্রমে সব বড় শহরে মিলবে এই সেবা। উবার অ্যাপের মাধ্যমে নারী যাত্রীরা তাদের যাত্রার জন্য নারী চালককে বাছাই করতে পারবেন। এছাড়া আগে থেকেও ট্রিপ বুক করা যাবে। ইরাক এবং ইরানে আগে থেকেই নারী চালক সেবা চালু আছে উবারের। পুরুষ সঙ্গী ছাড়া যারা চলাচল করেন তাদের মধ্যে সেবাটি বেশ জনপ্রিয়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশি পণ্যের শুল্ক শতকরা 35% থেকে কমিয়ে 20% নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে শেখ হাসিনার ফিরে আসা ঠেকাতে হবে বললেন ফখরুল। তারা কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে, তারা আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির কার্যক্রম সীমিত করায় নষ্ট হলো বিপুল খাদ্য সামগ্রী। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।